বিসিএস পরীক্ষা বা বাংলাদেশের চাকরির বাজারে বিসিএস যেন সোনার হরিণ। 40তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা, 40তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা, বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা আজ। 3.5 লাখের বেশি চাকরি প্রার্থী will have high value to someone else. And The just be really microprocessor was invented. And Mike, I want to tell you 3 stories from my life. আমাদের সমাজে একটি পুরনো প্রবাদ আছে, পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। কিন্তু বর্তমান বাংলাদেশের চিত্রটা ঠিক তার উল্টো। পরিসংখ্যান বলছে আমাদের দেশে যাদের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তাদের বেকারত্ব হার 1.25%। কিন্তু একজন তরুণ যত বেশি পড়াশোনা করে বড় ডিগ্রি নিচ্ছে তার বেকার হওয়ার ঝুঁকি তত বেশি বাড়ছে। বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েটের মধ্যে এর হার এখন 13.54%। প্রতি বছর আমাদের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় 7 লক্ষ গ্র্যাজুয়েট বের করছে, কিন্তু বাজার মাত্র 3 লক্ষ মানুষকে চাকরি দিতে পারছে। প্রশ্ন জাগে এই বিশাল মেধার অপচয় কেন হচ্ছে? আমাদের স্কুল কলেজগুলো কি সনদধারী বেকার কারখানা? কেন আমরা চাকরির প্রার্থী তৈরি করছি কিন্তু চাকরিদাতা বা উদ্যোক্তা তৈরি করতে পারছি না? আমাদের আজকের এই সমস্যার শিকড় প্রায় 200 বছর গভীরে। 1835 সালে ব্রিটিশ শাসক লর্ড মেকলে যখন এদেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি স্থাপন করেন তখন তার উদ্দেশ্য কোনো উদ্ভাবক তৈরি করা ছিল না। তিনি চেয়েছিলেন এমন একদল মানুষ তৈরি করতে যারা রক্তে মাংসে এদেশীয় হলেও চিন্তা চেতনায় হবে ব্রিটিশদের অনুগত। মূলত ব্রিটিশ রাজত্বের বিশাল প্রশাসনিক কাজ চালানোর জন্য একদল আজ্ঞাবহ কেরানি তৈরি করাই ছিল এই শিক্ষার মূল লক্ষ্য। ব্রিটিশরা চলে গেছে ঠিকই, কিন্তু আমরা আজও সেই কেরানি তৈরির মানসিকতা থেকে বের হতে পারিনি। আজও আমাদের স্কুলগুলো এমনভাবে সাজানো যেখানে প্রশ্ন করা শেখানো হয় না, বরং হুকুম পালন করা এবং নির্দিষ্ট চোখের ভেতর থাকাকেই সাফল্য মনে করা হয়। এই ঔপনিবেশিক ব্যবস্থা আমাদের স্বাধীন চিন্তা করার শক্তিকে শুরুতেই মেরে ফেলে। আমাদের ক্লাসরুমগুলো সৃজনশীল মানুষের বদলে মেমোরি কার্ড তৈরি করছে। এখানে জ্ঞান অর্জন করার চেয়ে বড় কথা হলো বইয়ের তথ্য কতটুকু হুবহুব মুখস্থ করে পরীক্ষার খাতায় উগরে দিয়ে আসা যায়। শিক্ষাবিদরা একে ঈগলের ডানা কেটে ফেলার উৎসব হিসেবে বর্ণনা করেন। একটি ঈগল পাখি জন্ম নেয় বিশাল আকাশে ডানা ঝাপটে ওড়ার জন্য, কিন্তু তাকে যদি ছোটবেলা থেকেই মুরগি খাঁচায় বন্দি করে শুধু দানা খেতে শেখানো হয় তবে সে একদিন উড়ার ক্ষমতাই হারিয়ে ফেলে। একইভাবে আমাদের প্রতিটি শিশু জন্মগতভাবে সৃজনশীল, কিন্তু এই মুখস্থ নির্ভর শিক্ষা তাদের মস্তিষ্কের সেই সৃজনশীল অংশটিকে অবশ করে দেয়। তারা জটিল জ্যামিতিক অঙ্ক মেলাতে পারলেও বাস্তব জীবনে কোনো অর্থনৈতিক সমস্যা বা ব্যবসার ঝুঁকি মোকাবেলা করার সাহস সঞ্চয় করতে পারে না। এদেশের মধ্যবিত্ত সমাজে একজন তরুণের সবচেয়ে বড় বাধা তার নিজের পরিবার। মা বাবার কাছে সফলতা মানেই হলো একটি বিসিএস ক্যাডার বা নিরাপদ সরকারি চাকরি। সন্তান যখন নতুন কোনো ইউনিক আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করতে চায় তাকে পরিবার থেকে বলা হয় ব্যবসা তো ঝুঁকির কাজ, আগে একটা সম্মানজনক চাকরি করো। আমাদের সমাজে ব্যবসার ব্যর্থ হওয়াকে চরম লজ্জা এবং পাপ হিসেবে দেখা হয়। এই ব্যর্থতার গ্লানির ভয়ে তরুণরা নতুন পথে পা বাড়াতে ভয় পায়। তারা মনে করে নিজের স্বপ্ন পূরণ করার চেয়ে অন্যের অধীনে নিরাপদ বেতনভোগী চাকরি করে সমাজের কাছে মুখ রক্ষা করা বেশি জরুরি। এই সামাজিক মনস্তত্ত্ব আমাদের উদ্ভাবনী শক্তিকে শুরুতেই শ্বাসরোধ করে হত্যা করে। একজন উদ্যোক্তা হওয়ার জন্য সবচেয়ে বেশি দরকার টাকার জ্ঞান বা ফিনান্সিয়াল লিটারেসি। অথচ আশ্চর্যের বিষয় হলো আমাদের 20 বছরের শিক্ষার জীবনে টাকা কিভাবে আয় করতে হয়, কিভাবে বাজেট করতে হয় বা কিভাবে লোন নিতে হয় এইসবে কিছুই শেখানো হয় না। এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের মানুষের আর্থিক জ্ঞানের স্কোর 100-র মধ্যে 38, যা বিশ্বের অনেক উন্নত দেশের চেয়েও অনেক কম। স্কুল থেকে বের হয়ে একজন তরুণ জানে না একটি ট্রেড লাইসেন্স কিভাবে করতে হয় বা ব্যাংক থেকে মূলধন পাওয়ার নিয়ম কি। এই জ্ঞানের অভাব তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতা তৈরি করে, যার ফলে দারুণ আইডিয়া থাকার সত্ত্বেও তারা পুঁজি ব্যবস্থাপনা ভয়ে কোনো উদ্যোগ নিতে পারে না।
আপনি হয়তো ভাবছেন 2026 সালে নতুন শিক্ষাক্রমে সব পাল্টে দেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবতা খুবই ভিন্ন। যদিও এই শিক্ষাক্রমে জীবন ও জীবিকার মতো নতুন বিষয় আনা হয়েছে, কিন্তু এর বাস্তবায়ন নিয়ে খোদ সরকারি রিপোর্টেই বড় ধরনের ঘাটতি পাওয়া গেছে। মাঠ পর্যায়ে গবেষণায় দেখা গেছে প্রায় 47% শিক্ষক আজও এই নতুন পদ্ধতিটি বুঝতে পারছেন না এবং তারা গাইড বইয়ের উপর নির্ভরশীল। গ্রামের স্কুলগুলোতে নেই প্রয়োজনীয় ল্যাব, সরঞ্জাম বা ইন্টারনেটের সুবিধা। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি করে নতুন কারিকুলাম চাপিয়ে দেওয়ায় শিক্ষক এবং ছাত্র উভয় এখন গভীর সংকটে। ফলে খাতা কলমের এটিকে উন্নত মনে হলেও শ্রেণীকক্ষে এটি এখনো সেই পুরনো অকার্যকর শিক্ষা ব্যবস্থা। বিদেশের দিকে তাকালে আমরা দেখি পৃথিবীর সবচেয়ে বড় বড় উদ্যোক্তারা এই গতানুগতিক শিক্ষা ব্যবস্থার বাইরে গিয়েই সফল হয়েছেন। যেমনটি সফল হয়েছেন জ্যাক মা, স্টিভ জবস, এলন মাস্ক। জ্যাক মা, তিনি তার প্রাথমিক শিক্ষা জীবনে 2 বার এবং মাধ্যমিক জীবনে 3 বার ফেল করেছিলেন। এমনকি KFC-তে চাকরি করার জন্য 24 জন আবেদন করলে 23 জনের চাকরি হয়। শুধু জ্যাক মা প্রত্যাখ্যাত হন। অঙ্কে 120-এর মধ্যে তিনি পেয়েছিলেন মাত্র 1, কিন্তু তিনি দমে যাননি। সেই জ্যাক মা এখন আলিবাবার প্রতিষ্ঠাতা। স্টিভ জবস, তিনি রিড কলেজ থেকে মাত্র 6 মাস পরে ড্রপ আউট হন, কারণ তিনি মনে করেছিলেন প্রথাগত শিক্ষা তাকে জীবনে লক্ষ্য খুঁজে পেতে সাহায্য করছে না। তিনি সেই কাজগুলো করতেন যেগুলো তার ভালো লাগতো। সেই স্টিভ জবস অ্যাপেলের প্রতিষ্ঠাতা। এলন মাস্ক, তিনি প্রথাগত পড়াশোনার চেয়ে নিজের চেষ্টায় শিখতে বেশি পছন্দ করতেন। রকেট সায়েন্স নিয়ে তার কোনো ডিগ্রি ছিল না, তিনি বই পড়ে নিজে নিজে তা শিখেছিলেন। এই এলন মাস্ক এখন টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা। তাদের এই গল্পগুলো আমাদের শেখায় যে সফল হওয়ার জন্য শুধু পরীক্ষার নম্বরই শেষ কথা নয়, বরং উদ্ভাবনী মানসিকতা এবং ঝুঁকি নেওয়ার সাহসই আসল। সবশেষে বলা যায়, আমরা যদি একটি উন্নত বাংলাদেশ চাই, তবে আমাদের স্কুলগুলোকে কেরানি তৈরি কারখানা থেকে বের হতে হবে এবং স্বপ্ন নির্মাণে কেন্দ্র বানাতে হবে। মুখস্থ বিদ্যা বন্ধ করে উদ্ভাবনকে পুরস্কৃত করতে হবে। ব্যর্থতাকে ভয় না পেয়ে তা থেকে শেখার মানসিকতা গড়ে তুলতে হবে। নতুন শিক্ষাক্রমকে শুধু বইয়ের পরিবর্তনের মাঝে সীমাবদ্ধ না রেখে শিক্ষকদের প্রকৃত প্রশিক্ষণ এবং অবকাঠামো নিশ্চিত করতে হবে। যতদিন আমরা মেধার এই ডানাছাটা বন্ধ না করব, ততদিন আমাদের ইগলগুলো খাঁচাতেই বন্দী থাকবে। পরিবর্তনের শুরুটা হওয়া উচিত আজই, আপনার আমার ঘর থেকেই।